মিয়ানমারের দুই রাজ্যে অস্থিরতার সীমান্ত নিরাপত্তা জোরদার, অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি। দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু আজ। শাঁখের ধ্বনি ঢাকের বলে মুখর পূজা মণ্ডপ। বাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দাম বাড়তি, নেই তদারকি। 12 কেজি এলপিজির দাম বেড়ে 1259 টাকা। গোপালগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের জন্য চরম ভোগান্তিতে গ্রাহক, লাখ টাকার বিল নেমে এলো 162 টাকায়। স্পেনকে হারিয়ে নেশনস লিগের চ্যাম্পিয়ন ফ্রান্স, জমজমাট ফাইনালে 2-1 গোলে জিতল এমবাপেরা। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি আমি ফারহান আলম এবং আমি সাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। মিয়ানমারের দুই রাজ্যে চলমান অস্থিরতায় সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। একই সঙ্গে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে সংঘবদ্ধ নাশকতা ঠেকাতে বাড়ানো হচ্ছে টহল। মিয়ানমারের বান্দরবান সীমান্ত লাগোয়া রাজ্য কানপট্টি ও হাকা ভারী অস্ত্রসহ সেখানে সেনা মোতায়েন করেছে দেশটি। এতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআর। 8 অক্টোবরের বিবৃতিতে তারা জানিয়েছে, গত 1 মাস রাজ্য দুটোতে বসতি ধ্বংস ও নিরস্ত্র বাসিন্দাদের উপর নির্যাতন চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সুবিধা। আর এ ঘটনায় সতর্ক অবস্থানে বাংলাদেশ। 2017 সালে তিক্ত অভিজ্ঞতার কারণে এবারে সীমান্ত সুরক্ষায় সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। বর্ডারের ভিজিলেন্স অনেক বাড়ানো হয়েছে, ওখানে বিজিবির সক্ষমতা অনেক বাড়ানো হয়েছে। তো সুতরাং এখনো ওই নাইট ভিশন যে সমস্ত ইকুইপমেন্টস আছে সেগুলো ছাড়া বাকি সবই ঠিক আছে। এবং আমরা স্লাইটেস্ট পেলেই আমরা করব এবং আমরা চাইবো না যে আরো নতুন করে যাতে আরো ইনফ্লাক্স হোক, সেটা আমরা কঠোর অবস্থানে থাকবো। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার পর আশ্রয় শিবিরের নিরাপত্তা জোরদারে কাঁটা তারে বেড়া সহ অতিরিক্ত সার্চ লাইট ও ওয়াচ টাওয়ার বসানো দ্রুত শেষ করতে বলা হয়েছে। ক্যাম্পে শুধু ইয়াবা নয়, নতুন ধরনের মাদক উদ্ধারেও দেখা দিয়েছে উদ্বেগ। কাঁটা তারের বেড়ার পাশ দিয়ে যে টহলের জন্য যে ছোট পেভমেন্ট মতো আছে ওইটা কমপ্লিট হয় নাই বোধহয়। তো ওইটা হলে পরে টহল দিলে এবং ওয়াচ টাওয়ার গুলো যদি অ্যাক্টিভেট হয় তাহলে ডেফিনেটলি। বাট যদি আমরা ক্যাম্পের ভিতরটা কন্ট্রোল করতে পারি এবং সেইখানে যাতে এই যে আপনার ক্যারিয়ার হিসেবে ইউজ করে এরকম, বিশেষ করে বর্তমান সময়ে ইয়াবা এবং কিছু নাকি আইসের চালানো ধরা পড়েছে। সুতরাং এইগুলা বেশ আমাদের জন্য চিন্তার বিষয় বা দুশ্চিন্তার বিষয়। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে দ্রুতই নেপিতোর সঙ্গে আলোচনায় বসছে ঢাকা। এ নিয়ে দুদেশের রাষ্ট্রদূত কাজ করছেন বলেও জানিয়েছেন পররাষ্ট্র সচিব। নাফিদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকে পড়ল কাঠি, শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। ঢাকের বোল, কাঁসের ঘণ্টা আর শাঁখের ধ্বনিতে মুখর পূজা মণ্ডপ। আজ মহাষষ্ঠী। নানা আচার অর্চনার মণ্ডপে মণ্ডপে সকাল 8:59 থেকে শুরু হবে ষষ্ঠী পূজা। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়েই মণ্ডপে অধিষ্ঠিত হবেন জগৎজননী দুর্গা। মঙ্গলবার সপ্তমীতে শুরু হবে প্রতিমায় মূল পূজা। দেবীর চরণে ফুল বেলপাতা দিয়ে অঞ্জলি দেবেন ভক্তরা। এবার সারা দেশে 31,272টি পূজা মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা, যা গতবারের চেয়ে 1,195টি বেশি। সনাতন শাস্ত্র অনুযায়ী এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে আসবেন এবং দোলায় চড়ে যাবেন। এটি সমাজের বিশৃঙ্খলা ও ছত্রভঙ্গের ইঙ্গিত দেয়। তবে সমস্ত অপশক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির বিজয় ঘটবে বলে আশা ভক্তদের।
মহাষষ্ঠীর খবর জানাতে এবার লক্ষ্মীপুর ও সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই আমরা চলে যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে এবার কতগুলো পূজা মণ্ডপে পূজা শুরু হয়েছে এবং সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আসলে লক্ষ্মীপুরে এবার 78টি পূজা মণ্ডপে কিন্তু এই পূজা শুরু হবে। ইতিমধ্যে আমরা যে জেলা প্রশাসন বা পুলিশ বাহিনীর সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এই পূজা মণ্ডপে আসলে আমরা আজকে কিন্তু মহাষষ্ঠীর মধ্য দিয়ে যে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে মানে ধর্মীয় অনুষ্ঠান পূজা রয়েছে সেটি আজকে কিন্তু শুরু হবে কিছুক্ষণের মধ্যে। তো আমরা এখন যে এখানে আছি একটি সাঁতারিপাড়া ত্রিনয়নী পূজা মণ্ডপ, এখানে ইতিমধ্যে যে পুরোহিত যে বিজয় গোস্বামী তিনি তার যে পূজা দিচ্ছেন সেগুলো তিনি কার্যক্রম শুরু করেছেন। আর সন্ধ্যায় বোধনের মাধ্যমে কিন্তু এই আজকে যে মহাষষ্ঠী সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এখন যে এখানে আরতি যে শুরু হয়েছে এবং প্রসাদ বিতরণের যে কার্যক্রম সেটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে এমনকি জানিয়েছেন এখানে যিনি পুরোহিত রয়েছেন যে বিজয় গোস্বামী, তিনি জানিয়েছেন যে আজকে যে মানে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে যে বড় যে দুর্গা পূজা এটি কিন্তু শুরু হয়েছে। যেন মানুষ নির্বিঘ্নে নিরাপদে যেন এই পূজা দিতে পারে সে ধরনের ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। তো এবারের যে মা দেবীর কাছে সবার যে প্রার্থনা থাকবে যে করোনা মহামারী থেকে যেন যে রক্ষা পাওয়া যায়। এমনকি কিন্তু আমি এখানে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কিন্তু এই যে 78টি পূজা মণ্ডপে যে পূজা দিচ্ছেন এখানকার হিন্দু যে সনাতন ধর্মাবলম্বীরা। আমি কিন্তু কিছুক্ষণ আগে কথা বলেছি এখানকার জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দের সাথে এবং পুলিশ সুপার যে ডক্টর এস.এম. কামরুজ্জামানের সাথে। তারা দুজনে কিন্তু জানিয়েছেন যে 78টি পূজা মণ্ডপে যে কয়েক স্তরের যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে এবং পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে যেন নির্বিঘ্নে নিরাপদে যেন সবাই এই সবচেয়ে যে বড় যে দুর্গা পূজা যেন এটি ভালোভাবে পালন করতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এর বাইরেও কিন্তু আমরা এখানকার যারা যে হিন্দু যে ধর্মাবলম্বী নেতা রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে। এখানকার মানুষ সাথে জানিয়েছেন, তারা যেটি জানিয়েছেন যে আসলে এই যে সুন্দরভাবে যেন এই পূজা উদযাপন করতে পারে সে ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যাপক নিরাপত্তা নিয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। দর্শক, এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিরাজগঞ্জ এবং সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌর। দিলীপ, ওখানকার সার্বিক পূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আজকে কিন্তু ষষ্ঠী এবং ষষ্ঠী পূজা বোধনের মধ্য দিয়ে কিন্তু আমাদের যে শারদীয় দুর্গা উৎসব সনাতন ধর্মাবলম্বী সেই দুর্গা উৎসব কিন্তু শুরু হবে। এখন আমি সিরাজগঞ্জের কেন্দ্র মন্দির শ্রী মহাপ্রভুর আখড়ায় কিন্তু এখন প্রতিমা উত্তোলন করা হয়েছে এবং ষষ্ঠী পূজার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শুরু করে দিচ্ছে এবং এখানে ষষ্ঠী পূজার যে ঘট উপস্থাপন এবং বোধনের মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান জানানো সেটি কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে এবং আজকে রাত্রি থেকে আসলে যে দুর্গা পূজার ষষ্ঠী পূজা সেই ষষ্ঠী পূজা হবে। সিরাজগঞ্জে এবার 537টি মন্দিরে দুর্গাপূজা আয়োজন করা হয়েছে। পূজাকে ঘিরে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যাতে শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এবারে দুর্গাপূজা করা হয়। সেজন্য কিন্তু আসলে এখানে মোবাইল টিম, তারপরে সাদা পোশাকে পুলিশ, এই পুলিশগুলো দায়িত্ব পালন করবে। সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু জানিয়েছেন যে পূজা যাতে নির্বিঘ্নে করতে পারে এবং এবারে যে করোনা পরিস্থিতি সেই স্বাস্থ্যবিধি মেনে যাতে করা হয় সেজন্যই কিন্তু 9টি উপজেলায় যে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ আছে তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা জানেন যে সিরাজগঞ্জ উত্তরবঙ্গের মধ্যে আলোকসজ্জার নাম করা, কিন্তু এবছর করোনার কারণে কিন্তু দুর্গাপূজার কোনো আলোকসজ্জা করা হচ্ছে না। মন্দিরের নিরাপত্তার জন্য কিন্তু বেশিরভাগ মন্দিরেই লাগানো হয়েছে সিসি ক্যামেরা।
পূজার যে প্রস্তুতি, আমরা মন্দিরে যারা পূজারী আছে তাদের সাথে কথা বলছি, তারা বলেছে যে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং আজকে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ যে ধর্মীয় উৎসব দুর্গা উৎসব শুরু হয়ে গেছে। মহাষষ্ঠীর খবর জানাতে লক্ষ্মীপুর সিরাজগঞ্জ থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদীতে বসেছে 3 দিনের ঢাকঢোলের হাট। ঐতিহ্যবাহী এই হাটে বিভিন্ন জেলা থেকে এসেছেন ঢাকিরা। পূজায় আয়োজকদের সঙ্গে বাদ্যযন্ত্র সহ চুক্তিবদ্ধ হন তারা। বাদ্যের তালে মণ্ডপগুলো মাতিয়ে রাখেন ঢাকঢোলের বাদকরা। যুগ যুগ ধরে চলা এই হাট উৎসবের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কটিয়াদীর বাদ্যযন্ত্রের এই হাট জানান দেয় সনাতন ধর্মাবলম্বীদের দেবী দুর্গার আগমন। ঢাক, ঢোল, কাশি, সানাই আর বাঁশির আওয়াজে মুখর পুরাতন বাজার এলাকা। বাদক দলের খোঁজে আসা পূজা আয়োজকদের মন জয় করতে চলছে প্রাণান্তকর চেষ্টা। শুধু মণ্ডপে বাজানোর জন্য বাদক দল ভাড়ায় নেওয়া যায় এখান থেকে। ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গোৎসব শুরুর আগ পর্যন্ত 3 দিন ধরে চলে এই হাট। পূর্বপুরুষ আমল থেকে আমাদের বাপদাদারা আছে, তো ওই উপলক্ষে আমরা আছি। তো এখন বর্তমান দাম দর চলতেছে। এই 60 জন আমরা আশা, আমরা 1 লক্ষ টাকা হলে যাব। শুধু বাদকরাই নয়, পূজা মণ্ডপের আয়োজকরাও হাজির হন এই হাটে। বাদক দল পছন্দ হলেই প্রতিমা বিসর্জনের দিন পর্যন্ত তাদের ভাড়ায় নিয়ে যান আয়োজকরা। একটা ডাক নিয়েছি এবং কি আমার আরো একটি ডাক দরকার, জয় টাকা লাগুক, আমি সবচেয়ে ভালো ডাকটা এখান থেকে এখন দেখে নিয়ে যাব। জনশ্রুতি আছে, ষোড়শ শতাব্দীতে রাজা নবরঙ্গ রায় তার প্রাসাদে দুর্গাপূজা উপলক্ষে বাদ্যযন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তারপর বাজনা শুনে বেছে নেন সেরা দলটিকে। সেই থেকে এই হাটের শুরু। তবে কেউ চুক্তিবদ্ধ হতে না পারলে তাদের সহযোগিতা করে হাট কর্তৃপক্ষ। বিভিন্ন জেলার মানুষ পুজোরিয়া, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বাংবাড়িয়া, নরসিংদী, এইসব পুজো দিয়ে আমাদের ঢাক গ্রুপ নিয়ে যাচ্ছে। আর স্থানীয়ভাবে যেটা পুজো হচ্ছে এটা আমরা নিচ্ছি। এই হাট থেকে ঢাকের দল বায়না করতে 15 থেকে 20,000 টাকা এবং পুরো যন্ত্রী দল নিতে গুনতে হয় লাখ টাকা পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কটিয়াদীতে ঢাকঢোলের হাটের বিষয়ে আরো জানাতে এবার কিশোরগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহজাহান সাজু। সাজু, এই হাটে তো বিভিন্ন জেলা থেকে ঢাকিরা এসে থাকেন। এবার মোট কতজন ঢাকি এখানে অংশ নিয়েছেন? আয়োজকেরা এই বিষয়ে কি বলছেন? কটিয়াদীর যে ঢাকের হাট কিশোরগঞ্জে, এটা 500 বছরের বলা হয়। যারা জঙ্গি আছেন তাদের ভালো যে সেই থেকে 500 বছর ধরে এই ঢাকের হাট। আমি আপনাকে যদি এখানে আসলে কতজন ঢাকি আছে, তবে আপনি বলে দিতে পারেন যে শত শত, কারণ সারা দেশ থেকে এখানে ঢাকি আছে। সারা দেশের মধ্যে এখান থেকে এসে ঢাক, ঢোল, বিভিন্ন বার্তা এখান থেকে ভাড়া করে দিয়ে যায়। আমি যদি আপনাকে কিছুটা পূজা খাই, আজকে সকাল থেকে এখানে যারা পূজারী আছেন তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। তারপর যে বায়না করে পূজারী কিন্তু চলে যাচ্ছেন। সাজু, নিশ্চয়ই আপনি হাটের বিষয়ে তথ্য সংগ্রহ করতে থাকুন। পরবর্তীতে আবার আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে আপনার সাথে যুক্ত হব। সর্বোচ্চ আদালতের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার সুযোগ নেই বলে মনে করেন আইনমন্ত্রী। তিনি আরো বলেন, 15 ফেব্রুয়ারির আগে নির্বাচন কমিশন আইন করা সম্ভব নয়। তাই এবারও সার্চ কমিটির মাধ্যমেই গঠিত হবে কমিশন। আইন করা হবে পরের বার। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন মিট দ্য রিপোর্টার্স। এবারের অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শুরুতেই আওয়ামী লীগের সময়ে আইন, বিচার ও সংসদ বিষয়ে নেওয়া নানা উদ্যোগ তুলে ধরেন মন্ত্রী। নির্বাহী, আইন ও বিচার বিভাগের স্বাতন্ত্র্য সমুন্নত রেখে সরকার কাজ করে যাচ্ছে বলেও দাবি করেন তিনি। প্রশ্নোত্তর পর্বে নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিকে সরাসরি নাকচ করেন আইনমন্ত্রী। কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে এখন কিন্তু
আর তর্কের কোনো অবকাশ নাই। তার কারণ হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের যে রায় সেটা যখন আমরা মানি তখন আমরা নিজেদেরকে গর্বিত মনে করি। এখন ওনারা যদি সেটা না মানতে চান আমার কিছু বলার নাই, কিন্তু রায় যেহেতু আদালতের হয়েছে সেই রায় থাকবে। প্রশ্ন ওঠে নির্বাচন কমিশন গঠনের জন্য আইন প্রণয়নের দাবি নিয়ে। মন্ত্রী জানান, করোনার সময়ে সব সদস্যের উপস্থিতিতে সংসদ অধিবেশন করতে না পারার কারণে এবার আর সময় হবে না। আইনটা করার প্রয়োজন এসছে, ঠিক আছে, আইন হবে, কিন্তু এর মধ্যে এই 15ই ফেব্রুয়ারির মধ্যে এরকম আইন একটা করা সম্ভব নয়। 15ই ফেব্রুয়ারি ওনাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। সেই কারণেই আমি বলেছি এইবার এই সার্চ কমিটি এইটা দিয়ে এবার হবে এবং তারপরে ইনশাল্লাহ আইনে চলে যাব। আইনমন্ত্রী আরো বলেন, সার্চ কমিটির গ্যাজেট আইন না হলেও সবার মতামত নিয়ে রাষ্ট্রপতি যেহেতু এটি করেছেন সেহেতু তা আইনের মতোই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে গণতন্ত্র নেই দাবি করে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য 90-এর চেয়ে আরো বড় গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, বিএনপি নিজেদের দলের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়াচ্ছে। দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে না। রোববার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দাবি করেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এ সরকারকে হটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করা হবে। আরো একটি গণ অভ্যুত্থান ঘটাতে হবে। এই হাসিনাকে সরিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে জনগণ তাদের পছন্দ মতো সরকার তৈরি করবে, পার্লামেন্ট তৈরি করবে। অপরদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন, বিএনপি নেতারা প্রকাশ্যে যা বলেন তা করেন না। দলীয় সরকারের অধীনেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে বলে তার বিশ্বাস। বিএনপির হটকারিতা এবং নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গের যে অপরাজনীতি, তাতে কোনো ফল অতীতে আসেনি, ভবিষ্যতেও আসবে বলে জনগণ মনে করে না। মুখে তারা যতই বলুক, নির্বাচনে তারা আসবে। দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং সমর্থক কর্মীদের রোষানল থেকে বাঁচতে হলে নির্বাচনে তাদের আসতেই হবে। বিএনপি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে পথ খুঁজছে বলেও জানান ওবায়দুল কাদের। মনে করি বিএনপির আত্মশুদ্ধি প্রয়োজন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরমাণু দিয়ে অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করে শান্তি প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। রোববার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের পরমাণু চুল্লি বা রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী। দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা আছে বলেও জানান প্রধানমন্ত্রী। কার্বন মুক্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ঈশ্বরদীতে স্থাপন করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পরমাণু শক্তি রূপান্তরে যে স্বপ্নের শুরু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। মূল নির্মাণ কাজ শুরুর 4 বছরের মাথায় স্থাপন হল প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি। গোটা প্রক্রিয়ায় সহায়তা করেছে রাশিয়ান ফেডারেশন। রোববার গণভবন থেকেই ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনে প্রকল্প পরিচালককে চুল্লি স্থাপনের চূড়ান্ত অনুমতি দেন শেখ হাসিনা। এর মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে পরমাণু নিয়ে অশান্তি নয়, শান্তির বার্তা ছড়াতে চায় বাংলাদেশ। আমরা এখন পরমাণু শক্তির একটা অংশ হিসেবে বাংলাদেশ আজকে আমি বলবো আমরা সেখানে একটা স্থান আমরা করে নিতে পারলাম, এবং সেটা শান্তির জন্য। এটাই হচ্ছে বাস্তবতা, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরমাণু শক্তি আমরা আমাদের এই শান্তির জন্য ব্যবহার করছি। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন হবে, সেই বিদ্যুৎ গ্রাম পর্যায়ে মানুষের কাছে যাবে, মানুষের আর্থসামাজিক উন্নতি হবে। বাংলাদেশ ঘনবসতিপূর্ণ, এখানে বর্জ্য ব্যবস্থাপনা করা সম্ভব নয়। কাজে আমাদের যে চুক্তি হয় তাতে এটাও নিশ্চিত করা হয় যে বর্জ্য ব্যবস্থাপনা সবসময় রাশিয়া নিজেই করবে। সময় মতোই এখানকার 2টি ইউনিট উৎপাদনে আসবে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের দক্ষিণে আরো একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ সরকার। যদি আমাদের এখানে আসলে খুব শক্ত মাটিওয়ালা জায়গা পাওয়া খুবই কঠিন দক্ষিণ অঞ্চলে,
তারপরেও বিভিন্ন দ্বীপ বিভিন্ন জায়গায় আমরা সার্ভে করছি যে আমাদের আরেকটা পাওয়ার প্ল্যান্ট আমরা করব। আমার ইচ্ছে পদ্মার ওপারেই করা, সেখানে যদি আমরা আরেকটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতে পারি তো বিদ্যুতের জন্য আর কোনো অসুবিধা আমাদের হবে না। দেশের সবচেয়ে বড় এই প্রকল্পটির 2টি ইউনিট চালু হলে একক উৎস থেকে বাংলাদেশ পাবে 2400 মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ। নিরাপত্তা নিশ্চিত হলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকে পরিবেশ বান্ধব হিসেবে বিবেচনা করা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয়, এর মাধ্যমে বাঙালি নিউক্লিয়ার জাতি হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, পাবনা। বাজারে ঊর্ধ্বমুখী বেশিরভাগ নিত্যপণ্যের দাম, একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাট করেও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। দাম নিয়ন্ত্রণে নেই তদারকি, সুখবর দিতে পারছে না সরকারি কোনো সংস্থাও। আয় না বাড়লেও প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। ঊর্ধ্বমুখী পণ্যের দামে শুধু গরিব নয়, বাজারের থলি ছোট হয়েছে বেশিরভাগ মধ্যবিত্তের। খরচ বেড়ে যাচ্ছে দিন দিন, বাসা ভাড়া, দোকান ভাড়া, নিজের কিন্তু ওরকম ইনকাম ওরকম বাড়ে না। বাজারে এমনিতেই চাল, ডাল, ভোজ্য তেলের দাম চড়া। তালিকায় যুক্ত হয়েছে পেঁয়াজ, সবজি, ডিম, মুরগি, আদা, রসুনের দামও। সরকারি সংস্থা টিসিবির হিসাবে এক সপ্তাহে বাজারে দেশি পেঁয়াজের দাম বেড়েছে 52.5 ভাগ, আর আমদানি পেঁয়াজে বেড়েছে 42% বেশি। কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে 160 থেকে 200 টাকা। দাম বেড়ে সোনালী মুরগির কেজি উঠেছে 320 টাকায়। গত এক মাস ধরে চড়া ব্রয়লার মুরগির দামও। ব্যবসা 100% হালাল, কিন্তু আমরা তো হালাল সব ক্ষেত্রে দেখছি না। সঞ্চয় রাখতে না পেরে তারা এখন সমস্ত অর্থ এই খাদ্যদ্রব্যের পিছনে ব্যয় করতেছে। সরকারি হিসাবে পেঁয়াজের ভালো উৎপাদনের পাশাপাশি মজুদও যথেষ্ট। চালের মজুদও 15 লাখ টনের কাছাকাছি। বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগের কথা বলছে কৃষি পণ্যের বাজার পর্যালোচনার দায়িত্বে থাকা কৃষি বিপণন অধিদপ্তর। উৎপাদন, আমদানি এবং স্থানীয়ভাবে বিক্রয়, এই তিনটাকে যদি আমরা সমন্বয় করতে পারি, আমি মনে করি যে ভবিষ্যতে কৃষি মূল্যের আপনার বাজারটা স্থিতিশীল থাকবে। নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষায় সমন্বিত উদ্যোগের প্রয়োজন দেখছেন বিশ্লেষকেরা। আয় যদি বৃদ্ধি হয় তাহলে মূল্য একটু বৃদ্ধি হলেও তাতে এটা সহনীয় থাকে, কিন্তু আয় যখন কমে যায় তখন যদি মূল্য বৃদ্ধি হয় তখন কিন্তু মানুষ সংকটে পড়ে, এবং বর্তমানে একটা আয়ের সংকট চলছে, সাথে সাথে মূল্য বৃদ্ধিরও একটা সংকট চলছে। বাজারে নিত্যপণ্যের চড়া দাম থেকে স্বস্তি পেতে স্বল্প আয়ের মানুষের ভরসা টিসিবি ট্রাক, কিন্তু সেখানেও রয়েছে পণ্যের সংকট। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বেসরকারি খাতে 12 কেজি সিলিন্ডারের দাম বাড়িয়ে 1259 টাকা করা হয়েছে, যা 10 অক্টোবর থেকে কার্যকর হবে। তবে সরকারি খাতে 12.5 কেজি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। অক্টোবর মাসের এলপিজির দাম নির্ধারণ করতে রোববার রাজধানীর কাউরান বাজারে বিইআরসির শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান জানান, বেসরকারি খাতে 12 কেজি সিলিন্ডারের এলপিজি মূল্য মূসক সহ 1033 টাকা থেকে বাড়িয়ে 1259 টাকা করা হয়েছে। এটি ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ বিক্রয় মূল্য, যা কার্যকর হবে 10 অক্টোবর থেকেই। তবে উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন হয়নি। সরকারি 12.5 কেজি এলপিজির দাম আগের 591 টাকাই থাকছে। এটা আমদানিকৃত মূল্য 12 কেজিতে 158 টাকা বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র সৌদি সিপির কারণে। এর সঙ্গে আমাদের জাহাজ ভাড়া, তারপরে ওই মূসকের পার্সেন্টেজ বিবেচনা করে বিএটি আর কি, ব্যাট এবং ট্যাক্স যোগ করলে এটা ওই সৌদি সিপির মূল্যের সঙ্গে এটা পরিবর্তন হয়, আরও 13 টাকা যোগ হয়ে গেছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দামও লিটার প্রতি 50 টাকা 56 পয়সা থেকে বাড়িয়ে 58 টাকা 68 পয়সা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে এলপিজির দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করার দাবি বিইআরসির চেয়ারম্যানের। 143 টাকা পেতেন 12 কেজিতে একজন অপারেটর, এখন এটা পাচ্ছেন 185 টাকা 88 পয়সা, অর্থাৎ এটা
আমরা যদি সার্বিক বিবেচনা করি মূসক সহ, তাইলে সেটা 59 টাকা বৃদ্ধি পেয়েছে পূর্বের রেট যেটা ছিল। তাইলে সৌদি সিপি যোগ করলে দেখবেন সেটা দাঁড়িয়েছে গিয়ে 1259 টাকা। বাজারে এলপিজির নতুন দাম কার্যকরের বিষয়ে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সহযোগিতা চেয়েছে বিইআরসি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোপালগঞ্জে ভোগান্তির আরেক নাম ভুতুড়ে বিদ্যুৎ বিল। গ্রাহকদের অভিযোগ, ব্যবহারের তুলনায় কয়েক গুণ বিল বেশি ধরিয়ে দিচ্ছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। মাত্র 162 টাকার বিদ্যুৎ বিল এসেছে লাখ টাকা। গ্রাহকদের দাবি, অভিযোগের পরও মিলছে না ফল। গোপালগঞ্জের বেদগ্রাম এলাকার দর্জি পরেশ সরকার বছরের বেশিরভাগ সময়ই বাড়ির বিদ্যুৎ বিল দিয়েছেন 1000 থেকে 1200 টাকা পর্যন্ত। তবে গত আগস্টে সবকিছু ছাপিয়ে বিল আসে 1,17,938 টাকা। পরে ছুটে যান বিদ্যুৎ অফিসে, খোঁজ নিয়ে জানতে পারেন প্রকৃত বিল 162 টাকা। এই মাসে আমার 1,17,038 টাকা বিল দিয়েছে। তারপরে আমি নিয়ে গেছি পাওয়াজে, নিয়ে যাওয়ার পরে সে বিল সমাধা করে দিয়েছে। শুধু পরেশ সরকার নন, এমন ভোগান্তিতে পৌর এলাকার কয়েক হাজার গ্রাহক। বিগত মাসগুলোর তুলনায় গেল আগস্ট ও সেপ্টেম্বরে বিল এসেছে 4 থেকে 5 গুণ বেশি। গ্রাহকদের অভিযোগ, মিটার না দেখে রিডাররা মন গড়া বিল দিচ্ছে, আবার কখনো যুক্ত করা হচ্ছে পূর্বের বিলও। বিল আসে বাড়ি তো 2300, 2400, 3000 টাকাই আসে। এনে আবার বিল দিয়েছে 59,000 টাকা। এনে আমি কি করবো? স্টক করবো? এই মাসের আগের মাসে দিয়েছি 20,000, আবার এই মাসে দিয়েছি 20,000, আবার এই মাসে হয়েছে আবার 12,000। এক মাসের ব্যবধানে কি করে 6,000 টাকা হয় আমি তো এই বুঝতে পারি। আমার মিটারে ওরা কিছু গুরুগুরি করে, ধরে কিছু বোঝারও কায়দা নাই। তবে বাড়তি বিদ্যুৎ বিল আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট দপ্তরের প্রকৌশলী। যেটা মিটারে আছে সেই ইউনিট তো পরিশোধ করাই লাগবে গ্রাহককে। এটা তো আসলে করার কোনো সিস্টেম নেই। আমাদের যে বিধান আছে, বিধান অনুযায়ী যেটা মিটারে ইউনিট আসছে, মিটার তো ঠিকই আছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ওই ইউনিটটা আপনার দিয়েই দেওয়া লাগবে। গোপালগঞ্জে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্রাহক সংখ্যা প্রায় 23,000। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মাদক মামলায় হাজিরা দিতে দেরি করে আসায় পরিমণিকে সতর্ক করেছে আদালত। তবে আত্মসমর্পণের পর পেয়েছেন জামিন। আর অভিযোগপত্র গ্রহণ করে তার মামলাটি বিচারিক আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার। বনানী থানার মাদক মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিনে ছিলেন পরিমণি। বিচারিক আদালতের নিয়মানুযায়ী সকালেই হাজিরা দিয়ে করতে হয় জামিন আবেদন। তবে 1.5 ঘন্টার বেশি অপেক্ষার পর দুপুর 12টায়ও তিনি না এলে সময় আবেদন করেন তার আইনজীবী। পরে শুনানির সময় ঠিক হয় দুপুর 2:30টায়। বেলা 1:30টার দিকে আদালতে হাজির হন পরিমণি ও তার 2 সহযোগী দীপু ও কবির হোসেন। পরে অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি পাঠানো হয় বিচারিক আদালতে। একই সঙ্গে জামিন পান পরিমণি। তবে সময় মতো হাজির না হওয়ায় তাকে সতর্ক করা হয়েছে। আদালত উভয় পক্ষ, তারা আসামি পক্ষ শুনেছে, শুনে তার জামিনটা দিয়েছে এবং যেহেতু চার্জশিট এসছে, এই মামলাটা এখন বিচারের জন্য অন্য আদালতে বদলি হবে। আমি 1টার সময় আদালতে এসেও সেখানে আসামি উপস্থিত ছিল না এবং সেখানে কোনো তাকে যে ফ্রেশ জামিন নিতে হবে সে কোনো জামিনের দরখাস্ত ছিল না। আসামি পক্ষকে এটা বলা হয়েছে যে ভবিষ্যতে যদি এই ধরনের না হয় সেটা আপনারা লক্ষ্য রাখবেন। সড়কে যানজটের কারণে পরিমণির আদালতে আসতে দেরি হয়েছে বলে জানান তার আইনজীবী। এ সময় অসুস্থ হয়ে পড়েন পরিমণি। পরিমণি প্রচন্ড গরমে আজ কয়েকদিনই একটু অসুস্থ ছিল। আজকে বিজ্ঞ আদালতে খুব সাফোকেটিং পরিবেশ থাকায় সবাই ভিড় জমায়, যার কারণে একটু অসুস্থ হয়ে পড়ে। উনি বাসা থেকে যখন বের হওয়ার পর অনেক জ্যামে পড়ে যাওয়ায় একটু লেট হয়ে গেছে। এছাড়া পরিমণির বিরুদ্ধে দেয়া মাদক মামলার অভিযোগপত্রের নকলের কপির জন্য তার আইনজীবীরা আবেদন করলেও তা খারিজ করে আদালত। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 12 থেকে 17 বছর বয়সী 30 লাখ শিক্ষার্থীকে টিকা দেবে সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে ফাইজারের 60 লাখ ডোজ টিকা। নিবন্ধনের অ্যাপ তৈরির পরই শুরু হবে কর্মসূচি। স্বাস্থ্যমন্ত্রী জানান, ডিসেম্বরের মধ্যে দেশের 8 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। খুলেছে স্কুল, ক্লাস চলছে সীমিত আকারে।
শিক্ষার্থীদের করোনা সংক্রমণের খবরও পাওয়া গেছে। তাদেরকে টিকা দেওয়ার পরিকল্পনা থাকলেও পর্যাপ্ত টিকা না থাকা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না থাকায় সম্ভব হয়নি। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, শিক্ষার্থীদের শুধু ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার বিষয়ে সম্মতি পাওয়া গেছে। ফলে সরকারের হাতে মজুদ 60 লাখ ফাইজারের টিকার পরিকল্পনা বদলে গেল। এই টিকা এখন দেয়া হবে 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের। 2 ডোজ মিলিয়ে 30 লাখ শিক্ষার্থী পাবে এই টিকা। ইমিডিয়েটলি শুরু করব, তার প্রস্তুতি চলছে। আমাদের হাতে এই টিকা 7 লক্ষ টিকা আছে ফাইজারের, এবং আরও 70 লক্ষ টিকার আমরা পেয়েছি, প্রতিশ্রুতি পেয়েছি। এই সবগুলো টিকাই আমরা আমাদের স্কুলের ছেলে মেয়েদেরকে 12 থেকে 17 বছর তাদেরকে দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, শিক্ষার্থীদের কিভাবে টিকা দেয়া হবে তা নিয়ে কাজ চলছে। তৈরি হচ্ছে নতুন অ্যাপ। আমরা জানি যে তাদের এনআইডি নাই, কিন্তু জন্ম সনদ তো আছে। আমরা জন্ম সনদের মাধ্যমে দিব, স্কুল থেকে তারা দিবে, স্কুল থেকে সার্টিফাই করবে। এই সব কিছু দেখেই আমরা দিব। এবং আমরা আমাদের যে আইসিটি মন্ত্রণালয়কেও বলে দিয়েছি যে তারাদের জানি নিবন্ধন করতে পারে সেই ব্যবস্থা করার জন্য, এবং নিবন্ধনের প্রক্রিয়া আরো বৃদ্ধি করতে বলেছি। দেশে এ পর্যন্ত করোনার টিকা এসেছে 7 কোটি 22 লাখ ডোজ। স্বাস্থ্যমন্ত্রী জানান, জানুয়ারির মধ্যে আরও আসবে 16 কোটি ডোজ টিকা। মার্চের মধ্যে টিকা দেয়া হবে 12 কোটি মানুষকে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিস্ফোরক চিহ্নিতকরণ মেশিন এখনো চালু না হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে পণ্য জট কমেনি। কোনো কোনো রপ্তানি পণ্য পাঠাতে সময় লাগছে 2 দিন বা তারও বেশি। এতে চরম ভোগান্তিতে রপ্তানিকারকরা। তবে বিমানবন্দর নির্বাহী পরিচালকের দাবি, রোববার একটি ইডিএস মেশিন সচল হয়েছে। ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজের দৃশ্য এটি। রপ্তানিমুখী পণ্য নিয়ে দীর্ঘ সারিতে অপেক্ষায় এসব গাড়ি। যদিও কথা ছিল অগ্রাধিকার ভিত্তিতে এসব পণ্য ঢুকবে কার্গো ভিলেজে, তারপর ইডিএস মেশিনে দ্রুত পরীক্ষার পর উঠবে কার্গো বিমানে, কিন্তু ভেতরে ও বাইরে জট। ফ্রেট ফরওয়ার্ড ও সিএন্ডএফ এজেন্টরা জানিয়েছেন, একদিকে রপ্তানির চাপ বেড়েছে, আবার স্ক্যানার নষ্ট। এতে কোনো কোনো পণ্য পাঠাতে অপেক্ষা করতে হচ্ছে 2 দিন বা তারও বেশি। এখনো একই অবস্থা, জট এখনো খোলেনি। এখন আমরা যে স্ক্যানিং করি, স্ক্যানিং মেশিন একটা এখনো ঠিক হয় নাই। ওরা হাউসের ভিতরে একটা মানুষ এখন কাজ করার মতো কোনো পরিবেশ নেই আর কি। একটা ট্রলি ঢুকবে, তাই কে কোন সময় অ্যাক্সিডেন্ট হয় এটাও বলা যায় না। আর ওরকম প্রসেস নেই, বিধায় ওদের এখানে জ্যাম লেগে থাকে। যে একটা গাড়ি ঢোকাইতে 2 দিন সময় লাগে। স্ক্যানার নষ্ট থাকায় বাংলাদেশের পণ্য নিতে চাচ্ছেন না আমদানিকারকরা। এমন অভিযোগ পেয়ে 29 সেপ্টেম্বর কার্গো ভিলেজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তাকে জানানো হয়, পুরনো ইডিএস মেশিন 2টি অচল, আর নতুন 2টি চালু করা যায়নি। এতে তৈরি হয়েছে অচল অবস্থা। এর 10 দিন পর একটি ইডিএস সচল হয়েছে দাবি করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক। নতুন 2টা আমাদের সবকিছু বসানো আছে, কিন্তু ওই যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এসে ওরা সার্টিফাই করে দিয়ে যায়, ভ্যালিডেশন করে দিয়ে যায়, সেটা এখনো করা হয় নাই। তারা আসবে হলো আপনার এই মাসের 14 তারিখে আসবে। আসার পরে 20 তারিখ পর্যন্ত তারা ইন্সপেকশন করবে। কার্গো পরিস্থিতির উন্নয়নে রোববার বিকেলে বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন বিজিএমইএ নেতারা। চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানান তারা। নতুন ইডিএস মেশিন 2টি দ্রুত চালু করার তাগিদ দেন বিজিএমইএ নেতারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যমুনার পানি কমার সাথে সাথে টাঙ্গাইলের বেশ কিছু এলাকায় শুরু হয়েছে নদী ভাঙন। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেললেও নদীর বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আগামী শুষ্ক মৌসুমে সমস্যা স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। টাঙ্গাইল সদরের চরপৌলি এলাকায় আবার শুরু হয়েছে যমুনার ভাঙন। 1 সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে বেশ কিছু বাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে আছে চরপৌলি হাট। সদর উপজেলার হুগরা, মাহমুদনগর ও নাগপুর উপজেলার সলিমাবাদ এলাকায়ও ভাঙন দেখা দিয়েছে। এবছর যমুনার ভাঙনে নদীগর্ভে হারিয়ে গেছে
কালিহাতী উপজেলার আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। হুমকির মুখে আলিপুর দাখিল মাদ্রাসা। প্রতিবছরে ভাঙনের সর্বশান্ত হচ্ছে এসব এলাকার নদী তীরের মানুষ। আমরা বাড়ি 15-2 বার টানলাম, ভাঙে তো খুব, কালকাও বিকালে অনেক জায়গা ভাঙছে। বাড়ির 3 বার টানছি, এখন ফের কাছারে পড়ে গেছে। এখন আমরা না খাবো এখানে মরবান হচ্ছি। এখানে আঙ্গর কি করবেন, নদী শাসন করে দিবেন, এইটু চাই আঙ্গর রক্ষা করেন। আগুনে পড়ে গেলে হয়তো মাটি থাকে, কিন্তু এই যমুনা নদীতে বাড়ি ভেঙে গেলে বাড়ির ভিটারটুকু থাকে না। জায়গা বাসা নাই, কিচ্ছুই নাই, টাকা পয়সাও নাই। তাহলে আমরা যারা সড়কের রাস্তায় দাঁড়ামু, হ্যাঁ দাঁড়ানোর জায়গা নাই, তাহলে আমরা কোনে থাকবো? ভাঙন রোধে ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ ফেলা হচ্ছে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। আগামী মৌসুমে স্থায়ী বাঁধ নির্মাণ হবে আশ্বাস তার। স্থায়ী প্রতিরক্ষা কাজের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে হয়তো একটু সময় লেগে যায়, একটা সিজন লেগে যায়। তো সে কারণে এই প্রজেক্ট পাস হওয়ার আগে যাতে আমরা যে স্থাপনাগুলিকে রক্ষা করতে চাই সেগুলি যাতে প্রজেক্ট পাস হওয়ার এই সময়কালটারে বেঙ্গি নদীগর্ভে বিলীন না হয়ে যায়, সেই কারণে আমরা অস্থায়ী নীতিতে যে আপৎকালীন ব্যবস্থা হিসেবে জিওএ কাজগুলি বাস্তবায়ন করে যাচ্ছি। টাঙ্গাইলে এবছর যমুনার ভাঙনে বিলীন হয়েছে 3 শতাধিক ঘরবাড়ি, প্রতিষ্ঠান ও বিস্তীর্ণ ফসলি জমি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারে নদী ভাঙনের আরো খবর জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, নদী ভাঙনে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে? বেশ কিছু ঘরবাড়ি এবং ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, স্থানীয়রা এ বিষয়ে কি বলছেন? এবারে যমুনা নদীর ভাঙনে কিন্তু প্রায় 3 শতাধিক বাড়ি টাঙ্গাইল জেলায় নদীগর্ভে চলে গিয়েছে। বিশেষ করে টাঙ্গাইলের সদর, কালিহাতী, ভুয়াপুর ও নাগরপুর উপজেলার এই বাড়িগুলি নদীগর্ভে চলে গেছে। সেক্ষেত্রে বিস্তীর্ণ অঞ্চলে ফসলি জমিও কিন্তু নদীগর্ভে চলে গেছে। এমনটি কিন্তু আমরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানতে পেরেছি এবং পানি উন্নয়ন বোর্ডও এমনটি বলেছে যে বেশ কিছু ফসলি জমি চলে গেছে। এখন আমি দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আলিপুর দারুস সুন্নাহ মাদ্রাসায়। এই মাদ্রাসার যে নদীটি দেখা যাচ্ছে এই ঠিক এর সামনেই ছিল নদী মাদ্রাসা, এবং এই মাদ্রাসার এখন যে ভবনটি দেখা গেছে এরকম আরো 4-5টি ভবন ছিল ঠিক নদীর মাঝখানে, যেখানে যে গাছের গুড়ি দেখা যাচ্ছে এখানে এই ভবনগুলি ছিল। তো যখন এই নদী ভাঙন শুরু হলো তখন পানি উন্নয়ন বোর্ড থেকে এখানে জিও ব্যাগ ফেলে এই মাদ্রাসাটি রক্ষা করার চেষ্টা করা হয়েছিল। এখানে আরেকটি প্রাথমিক বিদ্যালয় ছিল, একটি ঈদগাহ মাঠ ছিল এবং হাট ছিল, সবই কিন্তু নদীগর্ভে চলে গেছে। তো স্থানীয়রা যেটা বলছে যে প্রতি বছর কিন্তু যমুনা নদীতে ভাঙন শুরু হয় এবং ভাঙন শুরু হলে পানি উন্নয়ন বোর্ড থেকে অস্থায়ী ভিত্তিতে বাঁধ দেওয়া শুরু হয়, কিন্তু এখানকার স্থানীয় লোকজন যেটা বলছে যে একটি স্থায়ী বাঁধ হলে তাদের জন্য ভালো হয়। তো এই বিষয়ে কথা বলেছি টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে। তিনি যেটা বলেছেন যে স্থায়ী বাঁধ নির্মাণের সকল প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং আগামী শুষ্ক মৌসুম থেকে এই ভাঙন পদ্ধতিতে স্থায়ী বাঁধ নির্মাণ শুরু হবে, এমনটি কিন্তু তিনি আমাকে জানিয়েছেন। ভাঙনের বিষয়ে বিস্তারিত টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। বেশি লাভের আশায় হিমাগারে আলু রেখে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কৃষক ও ব্যবসায়ীরা। দিন দিন আলুর দাম কমে যাওয়ায় উৎপাদন সহ অন্যান্য খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় তারা। তবে উৎপাদন বেশি এবং করোনা পরিস্থিতিতে আলু রপ্তানি করতে না পারার জন্যই বাজার দর পড়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত মৌসুমে আলুর বাম্পার ফলন পেয়েছিলেন জয়পুরহাটের কৃষকরা, তাই বেশি লাভের আশায় সে সময় আলু বিক্রি না করে হিমাগারে সংরক্ষণ করেন তারা। তবে আলুর ধারাবাহিক দরপতনে ছোট বড় মোট 18টি হিমাগারে প্রায় 1.5 লাখ মেট্রিক টন আলু মজুদ পড়ে আছে। সেসব আলু বিক্রি নিয়ে দেখা দিয়েছে সংশয়। 84 কেজির প্রতি বস্তা আলু হিমাগারে সংরক্ষণ সহ ব্যয় হয় 1150 থেকে 1,500 টাকা, অথচ প্রকারভেদে বাজারে প্রতি বস্তা আলুর দাম 6 থেকে 700 টাকা। তাই হিমায়িত আলুতে প্রতি বস্তায় লোকসান হচ্ছে 5 থেকে 800 টাকা। আলুতে আমার প্রায় 50,000 টাকা লস আছে। বেশি লাভের আশায় মোটা অঙ্কের ঋণ নিয়ে হিমাগারে আলু সংরক্ষণ করেন ব্যবসায়ীরা। দাম কমে যাওয়ায় পুঁজি হারানোর আতঙ্কে তারাও। লাভের আশায় এখন তো বাজারে ধস নাই, একদম 650 টাকা 600 টাকা বস্তা ব্যাগ আলু, প্রত্যেকটা ব্যাগে 500-450 টাকা লস হচ্ছে। আলুর বিকল্প ব্যবহার ও রপ্তানির উদ্যোগ নিতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন হিমাগারের মালিকরা। বিদেশে বিপুল পরিমাণ আলু রপ্তানি করে এই বাংলাদেশের বিভিন্ন কোল্ড স্টোরকে যেন রক্ষা করা যায়। চাহিদার তুলনায় বেশি উৎপাদন এবং করোনার জন্য রপ্তানি বন্ধ থাকার জন্যই আলুর দর কমে গেছে বলে মনে করেন জেলা মার্কেটিং কর্মকর্তা। সরকার সর্বক্ষণ চেষ্টা করতেছে দেশের বাইরে আলু রপ্তানির জন্য, এই আলুর দাম কিভাবে বৃদ্ধি করা যায় সেই জন্য।
জয়পুরহাটের ৫ উপজেলায় ৪০,৩১৫ হেক্টর জমিতে আলু চাষ হয়। মোট উৎপাদনের পরিমাণ ৮,৪৫,২৯৭ মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসীদের আসার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করবে আইবা। অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার ১৯তম সভায় বাংলাদেশিদের জন্য এই সহায়তার কথা জানায় তারা। ফ্রান্সের টুলুজ শহরে অনুষ্ঠিত এই সভায় অভিবাসনের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে বৈধভাবে শ্রমিক পাঠানোর ক্ষেত্রেও বাংলাদেশ সরকারকে সহায়তা দেবে আইবা। মাল্টায় আটকে থাকা ১৬৫ বাংলাদেশির জন্য আইবা সক্রিয়ভাবে কাজ করছে বলেও সভায় জানানো হয়। সংগঠনের সভাপতি জয়নুল আবেদিন জানান, ইউরোপে দক্ষ শ্রমিক আসার ব্যাপারে বাংলাদেশ সরকারকে তারা পরামর্শ দিয়ে আসছে। সভাটি পরিচালনা করেন সংগঠনের মহাসচিব কাজী এনায়েতুল্লাহ। কার্যকরী সিদ্ধান্ত ছিল মাল্টার ব্যাপারে আইবার সম্পৃক্ততা। মাল্টায় যে দক্ষ শ্রমিক আমদানি করা হবে, মাল্টা সরকারের বিশেষ আবেদন, আইবা তাদের সক্রিয়ভাবে সহযোগিতা করবে এবং সেই সঙ্গে বাংলাদেশ থেকে যারা সঠিক দক্ষ শ্রমিক মাল্টায় আসতে পারে এই ব্যাপারেও আইবা তার যোগ্য ভূমিকা পালন করবে। মহাষষ্ঠীর মধ্যে দিয়ে আজ থেকে শুরু হলো শারদীয় দুর্গাপূজা। পশ্চিমবঙ্গে নতুন করে করোনা সংক্রমণ বাড়ার মধ্যেই মণ্ডপে মণ্ডপে দেখা গেছে সনাতন ধর্মাবলম্বীদের ঢল। এদিকে করোনা স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। তবু পূজা ঘিরে সংক্রমণ আরও বাড়তে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের উৎসব হলেও গত কয়েক দশকে পশ্চিমবঙ্গে তা পরিণত হয়েছে সব সম্প্রদায়ের মানুষের মিলন মেলায়। ধর্মীয় রীতিনীতি আচার গৌণ হয়েছে শিল্প সংস্কৃতির চর্চা। করোনা সংক্রমণের ঝুঁকির পাশাপাশি বৃষ্টি উপেক্ষা করে মণ্ডপে বেড়ে চলেছে দর্শনার্থীদের ভিড়। এক্সাইটমেন্ট তো বেশি, গত বছর বেরোনো যায়নি, এবছর তাই ভিড়ে হওয়ার আগে থেকেই আমরা যতটা পারছি দেখে নেওয়ার চেষ্টা করছি। উত্তর কলকাতার শ্রীভূমি স্পোর্টস ক্লাবে এবার মণ্ডপ তৈরি হয়েছে দুবাইয়ের বিশ্বের সর্বোচ্চ অট্টালিকা বুর্জ খলিফার আকৃতিতে। এই থিম নিয়ে পূজা আয়োজনের জন্য এর উদ্যোক্তা দমকল মন্ত্রী সুজিত বসু একদল শিল্পীকেও পাঠিয়েছিলেন দুবাইয়ে। অত্যাধুনিক আলোয় সাজসজ্জা সহ সুউচ্চ ইমারতে মোড়ানো হয়েছে ৪৫ কেজি ওজনের স্বর্ণ। কলকাতার কুমারটুলির প্রখ্যাত শিল্পী মন্টু পাল এবার বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা প্রতিমার প্রতীক হিসেবে। উত্তর কলকাতার বাগুইহাটির নজরুল পার্ক উদ্যান সমিতির থিম করেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। দমকল পার্ক এলাকার পূজা মণ্ডপের এবারের থিম ভারতের সাম্প্রতিক কৃষক আন্দোলন। সেখানে মন্ত্রীপুত্রের গাড়ি চাপায় কৃষক হত্যার বিষয়টি উঠে এসেছে শিল্পকলায়। কৃষক আন্দোলনকে ট্রিবিউট দেওয়ার জন্য এটাকে করা, এবং এই পুরো মণ্ডপটা যেটা আছে সেটা কিন্তু ১৪০ ফিটের মণ্ডপ, এবং যেখানে মায়ের মূর্তি আছে সেখানে কিন্তু একটা ধানের আলের মধ্যে দিয়ে মায়ের আরাধনা হচ্ছে লক্ষ্মী রূপে। এবারের পূজা মণ্ডপের অন্যতম থিম করোনা ভাইরাস। দুর্গাপূজা ঘিরে করোনা লকডাউন শিথিল করা হলেও বন্ধ থাকছে লোকাল ট্রেন। তবুও করোনা স্বাস্থ্যবিধি মানা না হলে সংক্রমণ আবারও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে বিশ্লেষকরা। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনা একদিনে ৪,৫০০ মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো ৪৮,৬৬,০০০। নতুন ৩ লাখ রোগী নিয়ে মোট আক্রান্ত ২৩,৮৬,০০,০০০ বেশি। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়, প্রাণ গেছে ৯৬২ জনের। নতুন করে সংক্রমিত হয়েছে ২৮,০০০-এর বেশি মানুষ। ক্রমেই রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে সেখানকার হাসপাতালগুলো। যুক্তরাষ্ট্রের রোববার ৫১৭ জনের প্রাণহানি হয়েছে। ২৪ ঘন্টায় রোগী মিলেছে প্রায় ২৪,০০০। ভারতে ২৪ ঘন্টায় প্রাণ গেছে ১৯৩ জনের, আক্রান্ত হয়েছেন ১৯,০০০। অন্যদিকে ব্রাজিলে মৃত্যু হয়েছে ১৬৭ জনের। এছাড়াও মেক্সিকোতে ৩৪৮, ইরানে ২২২ এবং রোমানিয়ায় ২১১ জনের প্রাণহানি হয়েছে। স্পেনকে ২-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের শিরোপা জিতল ফ্রান্স। বেনজেমা এমবাপের গোলে ফরাসিদের ঝুলিয়ে যোগ হলো আরও একটি শিরোপা। রোমাঞ্চকর ফাইনালের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৬৪ মিনিটে অধিনায়ক বুস্কেটসের পাস থেকে দুর্দান্ত ক্ষমতায় স্পেনকে এগিয়ে দেন ওয়ারজাবাল। তবে স্প্যানিশদের লিড নেওয়ার আনন্দ বেশিক্ষণ টেকেনি। ২ মিনিটের মধ্যে বেনজেমার গোলে সমতায় ফেরে ফ্রান্স। এমবাপের পাস থেকে বাঁকানো শটে স্প্যানিশ গোলরক্ষক সিমনকে পরাস্ত করেন রিয়াল মাদ্রিদের নাম্বার 9। এরপর ৮০ মিনিটে গ্রিজম্যানের সহায়তায় জয়সূচক গোল করেন পিএসজি তারকা এমবাপে। শেষ দিকে দারুণ দুটি সুযোগ তৈরি করেও গোল পায়নি স্পেন। Here is France
who reign again in Europe. বয়স কেবল 29, সামনে লম্বা ক্যারিয়ার। তারপরও 2022 বিশ্বকাপকেই শেষ মনে করছেন নেইমার। পূর্ণ মনোযোগ আর মানসিক সামর্থ্য ধরে রাখায় সন্দিহান তিনি। তার বিশ্বাস, কাতারে শেষ সুযোগ অপেক্ষা করছে নিজের সর্বোচ্চ দিয়ে বিশ্বকাপ জয়ের প্রত্যয় ব্রাজিলিয়ান মহাতারকার। বিশ্বকাপ অভিজ্ঞতা ভয়ানক। কলম্বিয়া ম্যাচে চোটের দুঃস্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় নেইমারকে। ক্যারিয়ার শেষের শঙ্কা এখনো ভয় ধরিয়ে দেয়। ক্লাব ব্যস্ততায় জাতীয় দলের সাথে সমন্বয় কঠিন। ফিটনেস সমস্যা নেইমারকে মাঝে মধ্যেই দাঁড় করিয়ে দেয় কঠিন চ্যালেঞ্জের মুখে। ক্যারিয়ার লম্বা করতে তাই ভিন্ন উপলব্ধি ব্রাজিলিয়ান তারকার। আমার মনে হয় এটাই আমার শেষ বিশ্বকাপ। এটাকেই আমি শেষ হিসেবে দেখছি, কারণ জানি না ফুটবলে পূর্ণ মনোযোগ রাখার মতো মানসিক সামর্থ্য আর থাকবে কিনা। 2014-তে আয়োজক হয়েও সেমিতে লজ্জাজনক হারের যন্ত্রণায় পড়েছেন, আর পরের বার বিদায় নিতে হয় কোয়ার্টার ফাইনালে। তৃতীয়বারে আক্ষেপ ঘোচাতে চান কাতার বিশ্বকাপে শিরোপায় চোখ নেইমারের। আমি আমার সাধ্যের সবটুকু উজাড় করে দেব আমার দেশের জয়ের জন্য, যেটা আমি ছেলেবেলা থেকে স্বপ্ন দেখে আসছি, এবং আমি আশা করছি আমি পারবো বিশ্বকাপ জিততে। সেই যাত্রায় দুর্বার ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা 9 ম্যাচ জিতে মূল পর্বের খুব কাছে নেইমাররা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি পর্বে ওমান থেকে আরব আমিরাতের টিম বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হচ্ছে। মুস্তাফিজ সাকিবও আসবেন শীঘ্রই। রাজস্থানের হয়ে আইপিএল মিশন শেষ করে আগেই টিম হোটেলে উঠে পড়েন মুস্তাফিজ। এদিকে ওমান থেকে দুবাই হয়ে আবুধাবিতে আসছে বাংলাদেশ। সেখানে দুটি অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচ খেলবে টাইগাররা। মঙ্গলবার খেলা শ্রীলঙ্কার বিপক্ষে, একদিন পর আয়ারল্যান্ডের সাথে মোকাবেলা। অধিনায়ক মাহমুদুল্লাহর ফিটনেস নিয়ে এখন চিন্তা। লঙ্কানদের সাথে তার খেলার সম্ভাবনা কম। এখান থেকে আবারও ওমানে ফিরতে হবে। আল আমারাত স্টেডিয়ামে 17 তারিখ স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু মূল মিশন। প্রাকৃতিক দুর্যোগ সবসময় অভিশাপ নয়, অনেকের জন্য তা আশীর্বাদ হয়েও আসে। এমনই এক ঘটনা ঘটেছে থাইল্যান্ডের চাও প্রায়া ক্যাফের ক্ষেত্রে। বন্যার পানি ঢুকে রেস্তোরাঁটি যখন বন্ধ হওয়ার উপক্রম, তখন সেখানে বসে খাওয়ার ছবি ভাইরাল হওয়ায় বেড়েছে ভোজন রসিকদের আনাগোনা। কপাল খুলেছে মালিকের। ব্যাংককের ননথাবুরি এলাকায় চাও প্রায়া নদীর পাড়ে এই রেস্তোরাঁ। ফেব্রুয়ারিতে যাত্রা শুরু, তবে সম্প্রতি ভারী বৃষ্টিতে নদীর পানি ঢুকে এর ভেতরে। এই অবস্থায় রেস্তোরাঁ বন্ধ করা ছাড়া কোনো উপায় ছিল না। তবে শেষমেশ বন্যার ওই পানির উপরেই ক্যাফে চালানোর সিদ্ধান্ত নেন এর মালিক। পরে পানিতে পা ডুবিয়ে খাবার খাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে এলে বাড়তে থাকে ভোজন রসিকদের উপস্থিতি। এটা দারুণ অনুভূতি, একরকম চ্যালেঞ্জও। কারণ যখন পানির ঢেউ আপনার গায়ে এসে পড়ছে, আপনাকে কৌশলে সরে যেতে হচ্ছে। আবার ঢেউয়ের কারণে আপনি খানিকটা ভেসেও যেতে পারেন। 2011 সালের বন্যার পর আবারও সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে। এবারে কে উপভোগ করার চেষ্টা করছি, খুব ভালোই লাগছে। করোনায় থাইল্যান্ডে পুরোপুরি বন্ধ হয়ে গেছে প্রায় 50,000 রেস্তোরাঁ। তার উপর বন্যা যেন মরার উপর খাড়ার ঘা। তবে পানিকে পুঁজি করে ব্যবসা জমলেও চ্যালেঞ্জের কমতি নেই বলে জানিয়েছেন রেস্তোরাঁ মালিক। যারা এখানে আসছেন তাদের বেশ হাসি খুশি দেখাচ্ছে। পানিতে বসে খাবার খাওয়ার অনুভূতি আলাদা। সংকটই যেন এবার সুযোগে পরিণত হয়েছে। ঢেউয়ের মধ্যে খাবার পরিবেশন বেশ কঠিন, আর দিন শেষে কর্মীদের স্বাস্থ্য রক্ষার বিষয়টি তো থাকছেই। বন্যার পানির সঙ্গে পয় ও শিল্প বর্জ্যও ভেসে আসে, যা ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে বলে সতর্ক করেছে দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।